নজর রাখবো সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ। প্রধানমন্ত্রী বলছেন যে সফলভাবে মহাকুম্ভ শেষ হয়েছে, সমালোচকদের যোগ্য জবাব দেওয়া গিয়েছে। স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণ, ভারত আত্মারই কথা, মহাকুম্ভের পবিত্র জল আমি মরিশাসে নিয়ে গিয়েছিলাম। মহাকুম্ভের বিরাট সাফল্য, রাষ্ট্রীয় চেতনার প্রতিফলন। মহাকুম্ভ থেকে অনেক অমৃত উঠেছে, ভারতবাসীর একতার অমৃত উঠেছে, এমনটাই বলছেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলছেন যে মহাকুম্ভে কোটি কোটি ভক্ত যোগ দিয়েছেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতের বিশেষত্ব। কুম্ভে মৃত্যু অব্যবস্থায় নীরব প্রধানমন্ত্রী। মহাকুম্ভে যে এতগুলো দুর্ঘটনা ঘটলো, এত মানুষ প্রাণ হারালেন, সেখানে যে এত অব্যবস্থা ছিল সেটা নিয়ে একবারও প্রধানমন্ত্রী বলেননি। স্বাভাবিকভাবে তিনি যেরকম ভাবে এড়িয়ে যান সেটাই তিনি এড়িয়ে গিয়েছেন। কুম্ভ বিপর্যয় নিয়ে লোকসভায় মুখ খুললেন না প্রধানমন্ত্রী। লোকসভায় কুম্ভ মেলা নিয়ে শুধুই প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রী গলায়। কুম্ভ নিয়ে বিরোধীদের প্রশ্ন করতে দেওয়া হলো না সংসদে। এ বিষয়ে আমি চলে যাব, সরাসরি নিউজরুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, প্রধানমন্ত্রী তো অনেক কথা বললেন কুম্ভ নিয়ে, কুম্ভ যে নির্বিঘ্নে এবং সফলভাবে শেষ হয়েছে, কিন্তু খুব যেভাবে তিনি এড়িয়ে যান যে সমস্ত দুর্ঘটনা ঘটেছে, এত মানুষ যেভাবে প্রাণ হারিয়েছে, যেটা অব্যবস্থা ছিল এত কুম্ভে, সেগুলো খুব সুন্দরভাবে এবং পরিকল্পিতভাবে তিনি এড়িয়ে গেছেন, যেটা তিনি আগেও করে এসেছেন। আজকে যখন লোকসভায় নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছিলেন, ইন্দ্রাণী, আমরা শুনছিলাম, তুমিও শুনছিলে, আমার যেন মনে হচ্ছিল কোনো ধর্মীয় নেতা কোনো ধর্মীয় স্থানে ভাষণ দিচ্ছেন। এমনভাবে তিনি কুম্ভের প্রশংসা করলেন এবং তারপরে তিনি যখন বললেন যে কুম্ভ থেকে অমৃত উঠে এসেছে, আমাদের মনে পড়ছিল সেই ভাগবত পুরাণের সমুদ্র মন্থনের গল্প, যেখানে অমৃত এবং গরল দুই উঠে এসেছিল। বিষ্ণুর পরামর্শে গরলটি শিবকে খাওয়ানো হয়েছিল, তাই তিনি নীল হয়ে যান, আর অমৃতটি দস্যুদের বা দানবদের বা রাক্ষসদের থেকে ছলে বলে কৌশলে কেড়ে দেবতারা দখল করেছিলেন। সেই অমৃত মন্থন, সমুদ্র মন্থন এবং অমৃত উত্থানের গল্পটি যেন কুম্ভকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী আমাদের শোনাচ্ছিলেন। সেই কথা আমরা শুনছিলাম যখন লোকসভায় তিনি ভাষণ দিচ্ছিলেন। তিনি দেশে কর্মহীনতা, দারিদ্র, হাজার সমস্যা নিয়ে, বা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ইদানিং যে শুল্ক বাড়িয়ে দেওয়ার চাপ তৈরি করেছে তা নিয়ে বিশেষ বলবার টলবার সময় পান না। তিনি ইদানিং গোধরা নিয়ে বলেছেন আর এখন কুম্ভ নিয়ে বললেন। এভাবেই দেশকে তিনি হিন্দু রাষ্ট্র করার দিকে কদম কদম বাড়ায় যাওয়ার মতো তিনি এগিয়ে যাচ্ছেন বলেই মনে হলো। তিনি একতরফা প্রশংসা করে গেছেন, কোটি কোটি মানুষ যোগ দিয়েছে। তবু আমাদের ভাগ্য ভালো যে যোগী যেমন 66 কোটি বলে দিয়েছেন, মোদি ঠিক 66 কথাটা বলেননি, বলেছেন কোটি কোটি মানুষ গিয়েছে ওখানে। এবং কুম্ভ হচ্ছে আমাদের রাষ্ট্রীয় চেতনার প্রতীক। তাই নাকি? জানতাম না এতদিন যে আমাদের রাষ্ট্রীয় চেতনার প্রতীক কেবল কুম্ভেতেই হয়। আমাদের রাষ্ট্রীয় চেতনার প্রতীক আমাদের জাতীয় সঙ্গীতে হয় না, আমাদের জাতীয় পতাকায় হয় না, আমাদের নানা ভাষা, নানা দেশ, এই বহু বিচিত্র মিলনস্থলে হয় না, কেবল কুম্ভতে আমাদের রাষ্ট্রীয় চেতনা প্রতিফলিত হয়। তা জানতাম না, আজকে জানা গেল। তিনি বলেছেন যে স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতা, সেই বক্তৃতা ভারত আত্মারই প্রতিফলন, আর তারই প্রতিফলন হয়েছে কুম্ভে। তিনি বলেছেন অমৃত উঠে এসেছে, সে অমৃত হচ্ছে ভারতের ঐক্যের অমৃত। তিনি বলেছেন বৈচিত্র্যের মধ্যেই যে ভারত ঐক্য খুঁজে পায়, তা এবারে কুম্ভ থেকেই নাকি জানা গেল। এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তৃতা আমরা শুনলাম। হয়তো পরে এসব জিনিস পাঠ্যপুস্তকেও ঢোকাবার চেষ্টা করা হবে, আমরা তখন পাঠ্যপুস্তক পড়ব। কিন্তু বিরোধীরা যখন এটা নিয়ে কথা বলতে গেলেন যে কুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা, কুম্ভে গলা কেটে মানুষের থেকে টাকা আদায় করার জন্য যে র্যাকেট গড়ে উঠেছিল তার ঘটনা, 1 কিলোমিটার বাইকে চড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যখন হাজার হাজার টাকা দাবি করা হয়েছিল সেই ঘটনা, নতুন দিল্লি স্টেশনে রেল কোম্পানির ভুলে যখন পদপিষ্ট হয়ে 18টা মানুষ মারা যান সেই ঘটনা, কুম্ভে বারবার আগুন ধরে যাওয়ার ঘটনা এবং অপ্রস্তুত দমকলের ঘটনা ইত্যাদি নানা ব্যাপার নিয়ে বিরোধীরা মুখ খুলতে পারতেন। প্রধানমন্ত্রীর বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পরেই যখন তারা মুখ খোলবার চেষ্টা করেন, তখন আসরে নামেন লোকসভার অধ্যক্ষ এবং লোকসভার অধ্যক্ষ বলে দেন যে লোকসভার বিধি
তিনি একটি বিধির নম্বরের কথা উল্লেখ করেন। সেই বিধি অনুযায়ী মন্ত্রী বা প্রধানমন্ত্রী লোকসভায় বিবৃতি দিতে পারেন এবং সেই বিবৃতি দেওয়ার পরে তা নিয়ে কোনো টিপ্পণী করা যায় না, তা নিয়ে কোনো মন্তব্য করা যায় না, এই কথা বলে বিরোধীদের কাউকেই বলতে অ্যালাউ করেন না। বিরোধীরা কিছুটা হট্টগোল পাকাতে থাকে। সেই হট্টগোলের শব্দটা এখনো পর্যন্ত মুছে দেওয়ার ব্যবস্থা করে ওঠা যায়নি লোকসভার টিভিতে, কিন্তু টিভির মুখটি ঘোরানো থাকে অন্য একজন মন্ত্রীর প্রতি যিনি কিছু বলছিলেন। খুব হট্টগোল চলতে থাকে, সেদিকে একবারও ক্যামেরা ঘোরে না এবং আমরা একটা নতুন ভারতের নতুন লোকসভা টিভির দিকে আমরা তাকিয়ে থাকি, যেখানে কেবল অধ্যক্ষের আলোকিত মুখ, প্রধানমন্ত্রীর অতি আলোকিত মুখ এবং বিজেপির মন্ত্রী তথা সাংসদদের আলোকিত মুখের দিকেই ক্যামেরা ফোকাস করে থাকে, যাদের মুখ দরিদ্রদের কথা বলবার জন্য, কর্মহীনদের কথা বলবার জন্য কিছুটা অন্ধকার, কিছুটা উদ্বিগ্ন, কিছুটা কুঞ্চিত কপাল, তাদের দিকে ক্যামেরার মুখ ঘোরে না। এই নতুন ভারতের নতুন লোকসভা টিভির দিকে আমরা এটাই বলবো আশিসদা, যে একটা গণতান্ত্রিক দেশ যেখানে পার্লামেন্টে বিরোধীদের প্রশ্ন করতে দেওয়া হয় না এবং সে দেশেরই প্রধানমন্ত্রী বলছে যে আমরা একসঙ্গে থাকার কথা বলছি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজে পাচ্ছি, অর্থাৎ বিজেপির কি অদ্ভুত এই দ্বিচারিতা। একেবারেই দ্বিচারিতা যে আমরা যখন বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলি যখন এই বক্তৃতা তিনি দিচ্ছেন তখন নাগপুরের মহলে চলছে সংখ্যালঘুদের উপরে কুৎসিত আক্রমণের ঘটনা, তখনই চলছে। প্রধানমন্ত্রী তা নিয়ে মন্তব্য করবার সময় পান না, কিন্তু সেখানে কারফিউ জারি করতে হয়েছে। প্রধানমন্ত্রী এটা নিয়ে মন্তব্য করার সময় পান না যে দেশের বিভিন্ন জায়গাতে এই খাদ্যাভ্যাস নিয়ে, কে কি খাবার খাবেন না খাবেন তাই নিয়ে যে একটানা আক্রমণ চলছে, সেটা কি বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তা নিয়ে তিনি বলেন না। তিনি বলেন কুম্ভই হচ্ছে একমাত্র রাষ্ট্রীয় চেতনার প্রতীক এবং সেই রাষ্ট্রীয় চেতনাটা কেমন একতা, কেমন ঐক্যের প্রতীক, সেটাই লোকসভা টিভির দিকে হা করে তাকিয়ে আমরা দেখতে থাকি, যখন ক্যামেরা একমাত্র প্রধানমন্ত্রী, অধ্যক্ষ এবং বিজেপির দিকেই মুখ করে থাকে, বিরোধীদের কোনো কথাই ক্যামেরার কাছে ধরা পড়ে না। হ্যাঁ, একেবারে ধন্যবাদ আশিস। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এবং প্রধানমন্ত্রী যখন বলছেন যে মহাকুম্ভ রাষ্ট্রীয় চেতনার প্রতীক এবং সেই রাষ্ট্রে এই মহাকুম্ভে যেভাবে বিপর্যয় ঘটেছে এবং একের পর এক দুর্ঘটনা ঘটেছে, সেখানে রাষ্ট্রের কতটা চেতনা জেগেছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন জাগে। এই বিষয়ে কি বলেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, আপনাদের শোনাবো। विपक्ष की भी भावनाएं हैं इसके प्रति और उनको प्रकट करने में कोई उनको आपत्ति नहीं होनी चाहिए थी, तो मेरे ख्याल से उनको 2 मिनट के लिए बोलने देना चाहिए था।